আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই একটু দ্রুত একটু জয়েন করে ফেলবা। আমাদের আজকে লাইভ ক্লাস নিউটনীয় বলবিদ্যা পার্ট 6। তো আজকে আমরা বেশ কিছু সিকিউ সলভ করব এবং আজকের ক্লাসটা আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা আজকে 1 ঘন্টার একটা ক্লাস হবে, 8:30টায় আমাদের ক্লাসটা আমি শেষ করে দিব, কারণ একটু ব্যস্ত আছি, যার কারণে আজকে লম্বা সময় আসলে ক্লাস নিতে পারছি না। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি রোজা আমাদের সাথে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত একটু জয়েন করে ফেলো, আমরা যাতে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, আমরা আজকে 6 থেকে 7টা সিকিউ যাতে সলভ করে ফেলতে পারি 1 ঘন্টার মধ্যে, আমরা সেটা চেষ্টা করব। ওকে, তো সবাই একটু দ্রুত একটু ক্লাসে একটু জয়েন করে ফেলবা। সবাই একটু দ্রুত একটু ক্লাসে একটু জয়েন করে ফেলো, আমরা যাতে করে শুরু করে দিতে পারি। ঠিক আছে, তো তাহলে তোমরা যারা যারা এখনও জয়েন করেনি তাদেরকে মেনশন করে জানিয়ে দাও, আর ভাইয়া তাহলে ক্লাসে ঢুকে যাই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2021। চট্টগ্রাম বোর্ড 2021 আমাদের কি কি বলা আছে দেখো। 500 মিটার ব্যাসার্ধ, মানে আর দেওয়া আছে 500 মিটার ব্যাসার্ধের একটি রেল লাইনের বাঁকে মিটার গেজ এবং ব্রড গেজ 2 ধরনের রেল লাইন আছে। মিটার গেজ রেল লাইনের 2 পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, তার মানে মিটার গেজের জন্য এটা হচ্ছে ডি। আর ভেতরের পাত থেকে বাইরের পাত 6 সেন্টিমিটার উঁচু, তার মানে এটা হচ্ছে এইচ। এটা কিসের জন্য? মিটার গেজের জন্য। আর ব্রড গেজের জন্য আমাদের ডি কত? 1.3 মিটার, আর উচ্চতা কত? 11 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে আলাদা আলাদাভাবে মিটার গেজের জন্য আমাদের কি দেওয়া আছে? আমাদের হচ্ছে ডি এবং এইচ দেওয়া আছে। একই সাথে আমাদের ব্রড গেজ লাইনের জন্য আমাদের ডি এবং এইচ দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে প্রথম প্রশ্ন কি বলেছে? গতে বলেছে উদ্দীপকের মিটার গেজ রেল লাইনের ব্যাংকিং কোণ নির্ণয় করো। উদ্দীপকের মিটার গেজ রেল লাইনের ব্যাংকিং কোণ নির্ণয় করো। তাহলে ব্যাংকিং কোণ কীভাবে বের করতে হয়? ভাইয়া সাইন থিটা সমান h/d। তাহলে চলো আমরা করে ফেলি। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2021, চট্টগ্রাম বোর্ড 2021, চট্টগ্রাম বোর্ড 2021 আমাদের মিটার গেজ বলেছে, তাই না? গতে বলেছে মিটার গেজ। তাহলে মিটার গেজের রেল লাইনটা আসলে কীরকম দেখো তো। এরকম না ভাইয়া। এইচ কত? 6 সেন্টিমিটার, তার মানে 0.06 মিটার। আর ডি কত? ডি হচ্ছে আমাদের মিটার গেজ 1 মিটার, তাহলে ডি হচ্ছে 1 মিটার। আমাদেরকে বের করতে বলেছে মিটার গেজের জন্য থিটা কত। ঠিক আছে, তো আমরা জানি সাইন থিটা সমান h/d। সাইন থিটা সমান h/d, তাহলে থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স h/d, সাইন ইনভার্স h/d। তাহলে বা থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স h কত? h হচ্ছে 0.06 মিটার, ডি কত? 1 মিটার। তাহলে এটা সমান আমাদের কত আসতেছে দেখো। থিটা ইকুয়াল টু আমাদের কত আসবে? থিটা ইকুয়াল টু আসবে 3.44 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইকুয়াল টু আসবে 3.44 ডিগ্রি। তো আমাদের চট্টগ্রাম বোর্ড 21-এর গতে আমাদের যে আনসার সেটা আসছে কত? 3.44 ডিগ্রি। ওকে, তারপর আমরা যদি দেখি আমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলেছে। ভাই ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে উদ্দীপকের বাঁকে কোন ধরনের লাইনে ট্রেন দ্রুত নিরাপদে উদ্যম করতে সক্ষম হবে। আবার বলি, উদ্দীপকে 2 ধরনের লাইন আছে, একটা হচ্ছে মিটার গেজ আর একটা হচ্ছে ব্রড গেজ। আমাকে বলেছে কোন লাইন দিয়ে ট্রেন বা রেলগাড়ি দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে। তার মানে কি দ্রুত, তার মানে কোন লাইনের কোনটার জন্য আমাদের বেগ বেশি হবে সেটা বের করতে বলেছে। তার মানে মিটার গেজে আমি বেশি বেগে চালাইতে পারবো গাড়ি, নাকি ব্রড গেজে আমি বেশি বেগে রেলগাড়ি চালাইতে পারবো, সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, নিরাপদে দ্রুত কোন লাইন দিয়ে ট্রেন অতিক্রম করতে সক্ষম হবে, দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে। তার মানে মিটার গেজের জন্য আমরা একবার ভি বের করবো, ব্রড গেজের জন্য আমরা একবার ভি বের করবো। দুইটা ভি এর মধ্যে আমরা তুলনা করে আমরা বলবো মিটার গেজ নাকি ব্রড গেজ কোন ধরনের লাইনের ক্ষেত্রে আমাদের ট্রেন দ্রুত, বেশি দ্রুত মানে বেশি স্পিডে নিরাপদে বাঁক নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা আসলে কি কি পাই দেখো তো। আমরা আসলে এত কিছু আমাদের জানার কি দরকার আছে দেখো তো। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা h/d জানি দুইটার জন্যই, তাই না? আমরা তাহলে প্রথমে এক কাজ করি, আমরা প্রথমে মিটার গেজের জন্য আমরা বের করি। চলো, মিটার
গেজ লাইনের ক্ষেত্রে বা মিটার গেজের ক্ষেত্রে আমরা কী বের করবো, বেগ ভি বের করবো, তাই না? তাহলে মিটার গেজ লাইনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, মনে আছে? h/d = v²/rg। মানে tan থিটা ইকুয়াল টু কী ছিল বলো তো? আমাদের ফর্মুলাটা কী ছিল? tan থিটা = h/d, আবার h/d = কত? v²/rg। তাহলে আমি যেহেতু আমার উদ্দীপকে h এবং d দেওয়া আছে, মিটার গেজের জন্য hd দেওয়া আছে, আবার আমাদের ব্রড গেজের জন্য h এবং d দেওয়া আছে, ঠিক আছে? আবার উভয় রেল লাইনের জন্যই বাঁকের ব্যাসার্ধ কত? 500 মিটার, তার মানে দুইটার জন্যই r দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি? থিটা আমাদের দরকার নেই, আমরা h/d = v²/rg এই ফর্মুলা দিয়ে আমরা v বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের মিটার গেজের ক্ষেত্রে আমাদের v এর মান কত আসবে? মিটার গেজের ক্ষেত্রে আমাদের v1² কত আসতেছে বলো তো? rgh/d আসতেছে, ঠিক আছে না? তাহলে v1 কত আসবে? v1 আসবে √rgh/d। তোমরা চাইলে কিন্তু এই অঙ্কটা থিটা দিয়েও করতে পারতা। কোনটা? tan থিটা = v²/rg। v কি আসতো? √rg tan থিটা। তোমরা চাইলে অঙ্কটা এটা দিয়েও করতে পারতা, v1 √rg tan থিটা। কাটবে না, একই আনসার আসবে, ঠিক আছে? বাট ওটা করতে গেলে আমাদেরকে আলাদা আলাদাভাবে আবার থিটা বের করতে হবে, আমাদের জন্য একটু মানে অঙ্কটা একটু বড় হয়, এই জন্য ভাইয়া শর্টকাট এইভাবে করতেছি। দুইভাবেই সম্ভব, দুইভাবেই একই উত্তর আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো, বা v1 কত আসবে? আর কত? আর হচ্ছে 500 মিটার, জি কত? 9.8, h কত? মিটার গেজের জন্য h হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 0.06। ডি কত? মিটার গেজের জন্য রাস্তার দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার, তাহলে ডি হচ্ছে 1। তো আমরা যদি হিসাব করি তাহলে আমাদের v1 কত আসবে? চলো বের করি। v1 আমাদের কত আসে? v1 আসবে √500 × 9.8 × 0.06 / 1, 17.146, তার মানে 17.15 বলা যায়। আমাদের মিটার গেজ লাইনে আমরা সর্বোচ্চ 17.15 মিটার/সেকেন্ড বেগে আমরা কি করতে পারবো? বাঁক নিতে পারবো, অতিক্রম করতে পারবো। তো কীভাবে? আমরা তাহলে ব্রড গেজের জন্য বের করি। তাহলে লিখো আবার ব্রড গেজ লাইনের ক্ষেত্রে আমরা আবার কী করবো? h/d = v²/rg, কারণ ওটার জন্য আমাদের h এবং d উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা v2 বললাম, ব্রড গেজের জন্য এটাকে আমরা v2 বললাম। তাহলে আমরা লিখলাম বা v2² rgh/d। তাহলে আমাদের v2 কত আসবে? √rgh/d। চেঞ্জ আসবে কিসে কিসে বলো তো? h এবং d তে। v2 √ ব্রড গেজের জন্য আরটা হচ্ছে 500 মিটার, জি 9.8। ব্রড গেজের জন্য h কত ভাইয়া? 11 সেন্টিমিটার, একদম লাস্টে দেখো। তাহলে 11 মানে কি? 0.11 মিটার। আর ব্রড গেজের জন্য দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব ডি কত? 1.3 মিটার। তাহলে এখানে বসাবো 1.3 মিটার। তাহলে আমাদের ব্রড গেজের জন্য আমাদের নিরাপদে বাঁক নেওয়ার বেগটা কত আসবে? নিরাপদে বাঁক নেওয়ার বেগটা আসবে আমাদের 500 × 9.8 × 0.11 / 1.3। এটা আসবে আমাদের 20.36 মিটার/সেকেন্ড আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি v2 আমাদের বেশি আসছে, তাই না? তার মানে যেহেতু v1 থেকে v2 বেশি আসছে, আমাদেরকে বলছে আমরা উদ্দীপকের বাঁকে কোন ধরনের লাইনে ট্রেন দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে। আমাদের আনসার হবে উদ্দীপকের বাঁকে ব্রডগেজ লাইনে ট্রেন দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে। আনসারটা কী হবে? আনসারটা হবে ব্রডগেজ লাইনে। তাহলে এই পুরো উত্তরটাই তোমরা এইভাবে লিখে দিবা। তাহলে ব্রডগেজ লাইনে ট্রেনটা আমাদের দ্রুত অতিক্রম করতে সক্ষম হবে। তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানাও। সবাই আমাকে জানাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আর ভাইয়া আজকে দেখতে পাচ্ছ আমিও আজকে একটু মানে দ্রুত গতিতে আগাচ্ছি, কারণ আমি হচ্ছে 8:30 পর্যন্ত আজকে তোমাদেরকে সময় দিতে পারবো। তো এর মধ্যে আমরা যতটুকু পারি সলভ করে ফেলবো, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি কে কে আসছো। ফারি আসছো, ওয়ালাইকুম আসসালাম। রোজা আসছো, ওয়ালাইকুম আসসালাম। ঐশী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নদী আসছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর নবনী, ব্রডগেজ লাইনের ট্রেন দ্রুত নিরাপদে অতিক্রম করতে পারবে, গুড। তারপর আমি দেখতে পাচ্ছি হাসি আজকে আমাদের সাথে জয়েন করেছে। ওকে, তাহলে সবাই দ্রুত আমাকে জানাও যে তোমরা সবাই এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? হাফসাও চলে আসছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট কথা হচ্ছে তোমাদের নাম আসলে তোমাদের নামে নাই তো এটা আসলে আমার জন্য আসলে মনে রাখাটা একটু টাফ। হ্যাঁ, যেমন মানে তোমাদের নাম তো আসলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ছোটো ভাই বা আব্বুর নামে আইডি খোলা থাকে তো ওটাকে আবার আমার কনভার্ট করে তোমাদের নামগুলো বলতে হয়, এটা আসলে আমার জন্য একটু প্যারা হয়ে যায়। আচ্ছা যাক, দেখি কতদিন পর্যন্ত মনে রাখতে পারি। তবে কোনোদিন যদি মনে রাখতে না পারি তাহলে এটা নিয়ে কিন্তু মন খারাপ করা যাবে না, কারণ হচ্ছে কি এটা আমার দোষ না, এটা তোমাদের দোষ, কারণ তোমরা নিজের নামে আইডি খুলছো না। দেখো
তারপরে আমরা দেখি আমাদের তাহলে পরের সিকিউতে আমরা চলে যাই, পরের সিকিউটাতে চলে যাই। পরে আমাদের সিকিউ কোনটা? সিলেট বোর্ড 2021, ঠিক আছে, সিলেট বোর্ড 2021। তো মিটার গেজ ও ব্রড গেজ লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দেখো দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এটা হচ্ছে D1 মিটার গেজের জন্য, এটা হচ্ছে D2 এটা হচ্ছে ব্রড গেজের জন্য। যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 মিটার আর দেওয়া আছে দুইজনের জন্য সেম, ওই স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য, এটা হচ্ছে মিটার গেজের উচ্চতার পার্থক্য, এটা হচ্ছে H1 মিটার গেজের জন্য আর এটা হচ্ছে H2 এটা হচ্ছে ব্রড গেজের জন্য। তার মানে সেম আগের ম্যাথটাই। বলছে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত, তাহলে প্রথম লাইনের ব্যাংকিং কোণ বের করতে গেলে প্রথম লাইনের জন্য H কত 7 সেন্টিমিটার, H1 D কত 0.8 মিটার, ঠিক আছে, D হচ্ছে 0.8 মিটার, ঠিক আছে, G হচ্ছে আমাদের 0.8 মিটার। ওকে, তারপর দেখো আমরা যদি একটু দেখি আমাদের পরবর্তী যেটা, আচ্ছা একটু অপেক্ষা করো, হ্যাঁ, পাঁচটা সেকেন্ড একটু সময় দাও, আমার একটা কল আসছে, আমি একটু মেসেজ দিয়ে বলে দিই। আচ্ছা ঠিক আছে, আমাদের পরবর্তী যেটা, একটা মিনিট, আমাদের প্রথম লাইনে ব্যাংকিং কোণ কত, তোমরা বের করতে থাকো, তোমরা হিসাব করতে থাকো, এগুলো তো আসলে তোমরা পারো, কতগুলো অঙ্ক করিয়েছি ভাইয়া এই টাইপের, তাই না? তোমরা এটা একটু হিসাব করতে থাকো, তো এটা একটু হিসাব করে আমাকে বলো তো যে প্রথম লাইনে ব্যাংকিং কোণ কত আসবে। এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা আগে আমাকে আনসারটা জানাও, আমাকে আনসারটা বলো, প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে, দেখি সবার আগে কী করতে পারো। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে, আনসারটা জানাও। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে, প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে জানাও আমাকে। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে? প্রথম লাইন মানে কি মিটার গেজ, প্রথম লাইন মানে কি মিটার গেজ, মিটার গেজের ব্যাংকিং কোণ কত আসবে? গুড, নবনী পেরেছো 5.01 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমি একটু করে দিই, দেখো তাহলে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসবে প্রথম লাইনের জন্য, আমাদের প্রশ্নটা কি, আমাদের হচ্ছে সিলেট বোর্ড 2021, সিলেট 2021, তাহলে সিলেট 2021-এর আমাদের প্রশ্নটা কত, আমরা সরাসরি করে ফেলি, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স H/D, H এর মান কত 7 সেন্টিমিটার, তার মানে 0.7 মিটার, আর ডি কত, ডি হচ্ছে 0.8 মিটার, 0.8, এটা আমরা যদি হিসেব করি তাহলে আমাদের আনসার আসবে 5.01 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার, শেষ। তারপর আসো আমরা ঘতে যাই, ঘতে আমাদেরকে কি বলেছে, কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে, হুবহু আগের ম্যাথটা, তাই না? মিটার গেজের ক্ষেত্রে আমরা V1 বের করব আর ব্রড গেজের ক্ষেত্রে আমরা V2 বের করব, ঠিক আছে, হুবহু আগের ম্যাথটাই। তাহলে তোমরাও করতে থাকো, আমিও করতে থাকি। তাহলে মিটার গেজের ক্ষেত্রে এটা আমি একটু শর্টকাট করব, যেহেতু মাত্রই অঙ্কটা করেছি আমরা, তাই না, জাস্ট মানটা চেঞ্জ করে দিয়েছে। মিটার গেজের ক্ষেত্রে আমাদের V1 সমান কত আসবে, একটু আগে পড়েছি, তাই না, RGH/D, RGH/D, একটু আগে করলাম না, এটা একটু আগে করলাম এই ফর্মুলাটা দিয়ে, কই, এই যে দেখো RGH/D, এই যে RGH/D, ওটা দিয়েই তো করবো, ওটা দিয়েই করবো, সেম ম্যাথ, জাস্ট মানটা চেঞ্জ করে দিয়েছে তারা। তাহলে আর কত, আর হচ্ছে 500 মিটার, জি কত 9.8, মিটার গেজের জন্য H কত 0.07, ডি কত 0.8। আমরা যদি এটাকে হিসেব করি তাহলে আমাদের আনসার আসবে, আমাদের আনসার কত আসবে দেখি তো, √ 500 ইন্টু 9.8 ইন্টু 0.07 ডিভাইডেড বাই 0.8, এটা আমাদের আনসার আসবে 20.71, 20.71 মিটার পার সেকেন্ড। আর আমরা যদি ব্রড গেজের ক্ষেত্রে ম্যাথটা করি, ব্রড গেজের ক্ষেত্রে আমাদের কত আসবে, V2 ইকুয়াল টু √ RGH/D, ব্রড গেজের ক্ষেত্রে H আর D কার নিব, ব্রড গেজের নিব, আর কত 500 মিটার, জি কত 9.8, ব্রড গেজের ক্ষেত্রে H কত, H হচ্ছে 11.37, মিটারে নিলে কত আসবে 0.1137, 11.37কে 100 দিয়ে ভাগ করবা 0.1137, আর ব্রড গেজের ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী দূরত্ব কত 1.3 মিটার, ডি হচ্ছে 1.3, তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে, হিসাব করলে আমাদের আসবে √ হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছি নবনী উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ নবনীর উত্তর সঠিক হয়েছে, দুজনের সমান আসবে, ইন্টু 0.1137 ডিভাইডেড বাই 1.3, এটাও আসবে 20.7 আসবে, মানে অলমোস্ট সমান, তাই না, অলমোস্ট সমানই আসতেছে। তাহলে আমরা বলবো যেহেতু V1 ইকুয়াল টু V2,
তার মানে আমরা কি বলবো, আমাকে প্রশ্নে বলেছে কোন লাইনের রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। উত্তর হবে উভয় লাইনে প্রায় সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। উভয় লাইনে প্রায় সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। সুতরাং উভয় লাইনে মানে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় লাইনে সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে, বাঁক নিতে পারবে। তো আশা করি এটাও তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো সবাই ক্লিয়ারলি বুঝেছো কিনা ভাইকে একটু কমেন্টে একটু জানাও, দ্রুত জানিয়ে দাও। আমরা কিন্তু দুটা সিকিউ কিন্তু সলভ করে ফেললাম, আমরা দুটা সিকিউ কিন্তু সলভ করে ফেললাম। আমরা আমাদের মোটামুটি আমাদের ক্লাস টাইম কতক্ষণ হয়েছে, আমরা প্রায় যদি বলি যে 12 মিনিটের মধ্যে আমরা কিন্তু দুইটা সিকিউ কিন্তু সলভ করে ফেলেছি। ঠিক আছে, তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এতটুকু পর্যন্ত ভাইকে জানাও। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। পরের সিকিউতে দেখি আমাদেরকে কি বলেছে। পরের সিকিউতে আমাদেরকে বলেছে এইটা বরিশাল বোর্ড 2021, বরিশাল বোর্ড 2021। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী সিকিউ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজনের নাম, আমি শিওর এটা কোনো আন্টির নাম হবে আমার, মানে শাহনাজ পারভিন। তুমি আসলে কে আমাকে একটু জানাও, জানাইলে ভালো হয়। হ্যাঁ, তোমরা আসলে যা করো আমার আসলে বারবার আঙ্কেল আন্টিদের নাম হচ্ছে উচ্চারণ করা লাগে। আচ্ছা, পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা হচ্ছে এবি হচ্ছে একটা চাকতি। এই দেখো এবি চাকতিটা কোন বরাবর ঢুকছে বলো তো? এবি অক্ষটা কেন্দ্রগামী আর ওপি কিউটা কি ব্যাসগামী। তাহলে এটার জন্য জড়তার ভ্রামক কি হবে? mr²/2, আর এটার জন্য জড়তার ভ্রামক কি হবে? mr²/4। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। তাহলে mr²/2 আর ওটা হচ্ছে কি mr²/4। আমরা এটা পড়েছি অলরেডি, তাই না? যে আমরা যদি কি বলি, আমরা যদি কেন্দ্রবিন্দু দিয়ে, আমরা যদি কেন্দ্রগামী বা মধ্যবিন্দুগামী বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক কি mr²/2, আর ব্যাসগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক কি mr²/4। সহজ কথা, আমি কেন্দ্রগামী, ভরকেন্দ্রগামী, ব্যাসগামী এগুলা বুঝি না, তাহলে আমি কি বুঝি? আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝি। তাহলে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর যদি অক্ষ যদি ঢোকাও তাহলে সেটা হচ্ছে mr²/2, আর যদি তুমি যদি এক্স অক্ষ বরাবর যদি পেট কেটে দাও তাহলে সেটা হচ্ছে mr²/4। যেমন এখানে এটা ওয়াই অক্ষ বরাবর প্রবেশ করানো হয়েছে, এটাকে এটা এক্স অক্ষ বরাবর প্রবেশ করানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রশ্ন, এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামকের মান বের করো। কোন অঙ্ক? mr²/2 দিয়ে করে ফেলবা। জড়তার ভ্রামক mr²/2। চলো বরিশাল 2021 করে ফেলি। হ্যাঁ, আমি একটু ফাস্ট করাচ্ছি, যদি ধরতে পারো পরবর্তীতে আবার দেখে নিও। তাহলে প্রথমটা কি? এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটাকে আমরা কি বলতে পারি? আই এবি বলতে পারি। আই এবি ইকুয়াল টু কত? mr²/2। ঠিক আছে, তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। এম কত? এই যে দেখো 2 কেজি, আর কত? 1 মিটার। তাহলে তো হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে এম কত? 2 কেজি, আর এর মান বসাবা 1 মিটার /2। তাহলে জড়তার ভ্রামক কত আসবে? 1 কেজি মিটার স্কোয়ার। এর দুটো অঙ্ক করলে তুমি 3 3 পাবা। কারণ অঙ্কটাই এতটুকু, এর থেকে বেশি কিভাবে করবা? ঠিক আছে, এর থেকে বেশি কিভাবে করবা? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তুমি সামিরা বলছো, ওকে ঠিক আছে। তো সামিরার উত্তর সঠিক, 1, আনসার হচ্ছে 1। তারপর দেখি ঘ নাম্বার, দেখি ঘ নাম্বারে আমাদেরকে কি বলেছে? ঘ নাম্বারে আমাদেরকে বলেছে পাত দুটিতে সমপরিমাণ টর্ক আমরা যদি প্রয়োগ করি, মানে টাউ, মানে এবি এর জন্য টাউকে আমরা কি বলবো? টাউ এবি। পি কিউর জন্য টর্কটাকে আমরা কি বলবো? পি কিউর জন্য আমরা টর্কটাকে বলবো টাউ পি কিউ। তাহলে টাউ এবি আর টাউ পি কিউ যদি সমান হয়, এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা, এদের মধ্যে ঘূর্ণনটা একই রকম হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে সমপরিমাণ টর্কের ক্ষেত্রে, সমপরিমাণ টর্কের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সমপরিমাণ টর্কের ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা কালিটা একটু মোটা নিয়ে নিই, আমার লিখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সমপরিমাণ টর্কের ক্ষেত্রে আমাদের এবি এর জন্য টর্ক কি? টাউ এবি, আর পি কিউর জন্য টর্কটা কি? টাউ পি কিউ। সমপরিমাণ, তার মানে এরা দুজন পরস্পর সমান। এদের ঘূর্ণন সমান হবে কিনা এটা বের করব। ঘূর্ণন মানে কি? আলফা, মানে ত্বরণ আর কি, ত্বরণ। যদি তাদের ত্বরণ যদি সমান হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ এদের ঘূর্ণন সমান হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার। কারণ ঘূর্ণন গতি কি? কৌণিক ঘূর্ণন গতিটা কিসের উপর ডিপেন্ড করে? কৌণিক ঘূর্ণনটা ডিপেন্ড করে আলফার উপর। রৈখিকভাবে যে চলে সেটা কি? সেটা রৈখিক বেগ বৃদ্ধির হারকে আমরা বলি এ, ত্বরণ। আর কৌণিক বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? কৌণিক ঘূর্ণন বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলফা বের করব। তাহলে আলফা যদি বের করতে চাই, টাউ সমান আমরা কি পড়েছি ভাইয়া? টাউ সমান আমরা পড়েছি আই আলফা। তাহলে টাউ এবি ইকুয়াল টু কি? আই এবি আলফা এবি।
আর টাও পি কিউ সমান কি আই পি কিউ আলফা পি কিউ। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আলফা এ বি এবং আলফা পি কিউর মধ্যে সম্পর্ক তৈরি করা, দেখা যে আলফা এ বি এবং আলফা পি কিউ সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে বলবো একই রকম ঘূর্ণন সৃষ্টি করবে, আর যদি সমান না হয় তাহলে বলবো একই রকম ঘূর্ণন সৃষ্টি করবে না। ঠিক আছে, তাহলে চলো দেখি। তাহলে আলফা এ বি ডিভাইডেড বাই আলফা পি কিউ সমান, উপরে আছে আই পি কিউ আর আই এ বিটা চলে আসবে ভাগ হিসেবে নিচে। ঠিক আছে, আচ্ছা অলরেডি দেখছি নবনীয় আনসার দিয়ে ফেলছে, গুড। তোমরা এইভাবে প্রতিযোগিতা করবা কে কার আগে আনসার দিতে পারো, ঠিক আছে, তাহলে আসলে ভালো লাগে জিনিসটা। ওকে, নবনীয় আনসার দিয়ে দিয়েছে এবং তার আনসার সঠিক হয়েছে। তাহলে আলফা এ বি ডিভাইডেড বাই আলফা পি কিউ সমান আই পি কিউটা কি বলো তো? আই পি কিউ হচ্ছে আমার এম আর স্কোয়ার বাই 4, কারণ ব্যাসগামী। তাহলে আই পি কিউ হচ্ছে আমার এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর আই এ বি হচ্ছে আমার এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করো, এম আর স্কোয়ার কাটা, তাহলে এম আর স্কোয়ার যদি কাটা দাও তাহলে আলফা এ বি ডিভাইডেড বাই আলফা পি কিউ সমান কত থাকবে? উপরে 1/4, নিচে হচ্ছে হাফ। তাহলে বা আলফা এ বি ডিভাইডেড বাই আলফা পি কিউ সমান আমাদের কি আসবে? 1/4, হাফটাকে উল্টে দিলে হবে 2। তাহলে আমরা কি পাচ্ছি? আলফা এ বি ডিভাইডেড বাই আলফা পি কিউ সমান আমরা পাচ্ছি হাফ। অর্থাৎ আমরা পাচ্ছি, এরা সমান না, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি আলফা পি কিউ যেটা সেটা হচ্ছে 2 আলফা এ বি এর সমান। তার মানে আলফা পি কিউ আসলে আলফা এ বি এর দ্বিগুণ। এর দ্বারা আমরা কি বুঝলাম? এর দ্বারা আমরা বুঝলাম এ বি অক্ষের সাপেক্ষে তুমি যে ঘোরাচ্ছ সেটার দ্বিগুণ হবে পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরালে, তাহলে একই ঘূর্ণন সৃষ্টি হবে না। তাহলে দেখো পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা আমরা লিখব, যেহেতু আলফা পি কিউ ইজ নট ইকুয়াল টু আলফা এ বি, তার মানে সুতরাং আমরা লিখব একই রকম ঘূর্ণন সৃষ্টি হবে না। একই রকম ঘূর্ণন সৃষ্টি হবে কিনা সবাই বুঝছো কিনা আমাকে বলো। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। একই পরিমাণ ঘূর্ণন সৃষ্টি হবে না, একই পরিমাণ ঘূর্ণন সৃষ্টি হবে না, সবাই ক্লিয়ার কিনা বলো। আমি একদম ঠিক 6 মিনিটে একটা করে সিকিউ শেষ করতেছি, মানে কীভাবে যেন হয়ে যাচ্ছে কাকতালীয়ভাবে, প্রতি 6 মিনিটে একটা করে সিকিউ শেষ হচ্ছে আমাদের। ঠিক আছে, তো সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও দ্রুত। সবাই ক্লিয়ার কিনা? একই ঘূর্ণন সৃষ্টি হবে না, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আশা করছি, সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা পরেরটাতে চলে যাই। ঠিক আছে, আমরা পরের সিকিউটাতে চলে যাই। ওকে ঠিক আছে, হাফসা বলছো ক্লিয়ার, ঠিক আছে, তাহলে চলো পরেরটাতে চলে যাই। আমি আসলে আজকে তোমাদের জন্য বেশি একটা অপেক্ষা করতেছি না, আর প্লিজ তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে, আমি আজকে একটু তারার উপর আছি, এই জন্য এই তো তাড়াহুড়া করে পড়তেছি। তারপর দেখো দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2021-এ কী বলেছে? চাকার ভর 40 কেজি, এম দেওয়া আছে, জড়তা ভ্রামক আই দেওয়া আছে। ও মাই গড, সব জায়গায় আই বের করতে হয়, এখানে দিয়ে দিছে, তাহলে কি সহজ হয়ে গেছে না জিনিসটা? মিনিটে 120 বার ঘুরে, মিনিটে ঘুরে বলেই ওমেগা বের করতে মন চাইবে। এক ব্যক্তি চাকাটিকে 1.5 মিনিটে থামাতে চেষ্টা করছে, তাহলে প্রশ্ন বুঝতেই পারছো ঘ নাম্বার কী বলবে? থামাতে সক্ষম হবে কি হবে না। তার মানে ঘতে আমরা টি বের করবো, টি বের করে যদি দেখো যে টি এর মান 1.5 মিনিট থেকে কম আসছে সক্ষম হবে, যদি দেখো টি এর মান 1.5 থেকে বেশি আসছে তাহলে সক্ষম হবে না। মানে ঘয়ের উত্তরটা আসলে কি? ঘয়ের উত্তর একদম সিম্পল হয়ে গেল, তাই না? টি যদি 1.5 থেকে বেশি আসে, 1.5 মিনিট থেকে বেশি আসে, তাহলে সক্ষম হবে না, সক্ষম হবে না, সে পারবে না। ঠিক আছে, আর যদি টি 1.5 মিনিট থেকে কম আসে তাহলে সে কী হবে? থামাতে সক্ষম হবে, থামাতে সক্ষম হবে। তাহলে দেখো অঙ্ক করতে করতে এমন একটা অবস্থা হবে তোমাদের যে তোমরা আসলে প্রশ্ন দেখার আগেই তোমরা বুঝে ফেলবা যে আসলে আমার ঘতে কী চাইছে। উদ্দীপক দেখেই বলে দিতে পারবা যে আমার ঘতে কী চাইছে। কথা কি বুঝে গেছে? তবে খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে যায় না পরীক্ষার সময়, তাহলে অনেক সময় ওভার কনফিডেন্সের কারণে মানে আমরা বিপদে পড়তে পারি, এই কারণে বুঝে শুনে আনসার করি, বাট এটা আমাদের কনফিডেন্সটাকে অনেক বেশি গ্রো করতেছে। ঠিক আছে, আচ্ছা 400 নিউটন বাধাদানকারী বল, টাউ দেওয়া আছে। টাউ কেন দেয় বলো তো? টাউটা কেন দেয় বলো তো? টাউটা দেয় আলফা বের করার জন্য, আলফা বের করার জন্য। কারণ এইরকম ম্যাথ আমরা দুইটা অলরেডি করে ফেলছি, একটা ছিল রহমান সাহেবের ম্যাথ আর একটা গতকাল করেছিলাম। রহমান সাহেব হচ্ছে থামাতে পারে নাই, কিন্তু গতকাল যে ম্যাথটা করেছিলাম 0.45 নিউটন মিটার টর্ক, সেটা দিয়ে কিন্তু আমরা থামাতে পেরেছিলাম। আজকে দেখি থামাতে পারি কিনা। ঠিক আছে, চলো প্রথম অঙ্ক, চাকাটির কৌণিক ভরবেগ কত? চাকাটির কৌণিক ভরবেগ কত? তো চাকার কৌণিক ভরবেগ, এখন চাকাটা কি বৃত্তাকার নাকি কিছুই বলে নাই, তাই না? তাহলে কৌণিক ভরবেগের সূত্র হবে কি? L = I ওমেগা। ঠিক আছে, চাকাটির কৌণিক ভরবেগ, এটা 2 লাইনের অঙ্ক। দিনাজপুর 21, চাকাটির কৌণিক ভরবেগ কত? আমরা জানি চাকার কৌণিক ভরবেগের সূত্র কি? L = I ওমেগা।
এল ইকুয়াল টু আই ওমেগা। এখানে আই কত, আই সরাসরি দেওয়া আছে 4000 কেজি মিটার স্কোয়ার, 4000 বসিয়ে দাও। ওমেগা কত, প্রতি মিনিটে কয়বার ঘুরে, 120 বার ঘুরে, তাহলে ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এন এর মান কত 120, মিনিট মানে কি 60 সেকেন্ড। হিসাব করলে কত আসে দেখো, হিসাব করলে আমাদের আনসার আসবে 50,265.5, ঠিক আছে, 50,265.5, ঠিক আছে। নবনীর উত্তর সঠিক, 4.8 মানে 5 বলা যায়। একক কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। এল এর একক কি, আই এর এককের সাথে মানে কেজি মিটার স্কোয়ারের সাথে সেকেন্ড ইনভার্স 1 অ্যাড করে দিতে হবে। শেষ, গরুর গ এতটুকু পর্যন্তই। ঘতে দেখো কি বলছে, চাকাটি সক্ষম হবে কিনা, থামাতে সক্ষম হবে কিনা। তো এখানে আমাদের ওমেগা যেটা বলছে সেটাই কি ওমেগা আই। এখানে আমাদের ওমেগা আই কত, ওমেগা আই হচ্ছে 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60, এটা হিসাব করলে কত আসে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ওমেগা আই। থামাতে সক্ষম হবে কিনা, সে সক্ষম হোক বা না হোক, থামানোর কথা যেহেতু আসছে, তার মানে ওমেগা এফ ইকুয়াল টু 0 রেডিয়ান পার সেকেন্ড। এবং আমাদের আই কত, আই দেওয়া আছে আমাদের 4000 কেজি মিটার স্কোয়ার উদ্দীপকে, 4000 কেজি মিটার স্কোয়ার। টাও কত দেওয়া আছে ভাইয়া, টাও দেওয়া আছে আমাদের 400 নিউটন মিটার। টর্কের মান দেওয়া আছে আমাদের 400 নিউটন মিটার। তো আই এবং টাও ব্যবহার করে আমরা পেয়ে যাব কি আলফা। আমরা জানি টর্ক ইকুয়াল টু বা টাও ইকুয়াল টু আই আলফা, তাহলে সেখান থেকে আমরা বলবো আলফা ইকুয়াল টু টাও বাই আই। টাও কত 400, আই কত 4000, ভাগ করলে আসবে 0.1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের আলফা এর মান। ওকে, এটা যদি আমাদের আলফার মান হয়, এখন এই আলফা দিয়ে আমরা আসলে কি করব, আমরা আলফা দিয়ে টি বের করবো, তাই না। আচ্ছা, আবার টি এর সূত্র কি ছিল, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে ভি মানে কি ওমেগা এফ ইকুয়াল টু কত ওমেগা আই, হ্যাঁ, ওমেগা আই মাইনাস আলফা টি, ওমেগা আই মাইনাস আলফা টি। তাহলে ওমেগা এফ এখান থেকে যদি টি বের করো, টি ইকুয়াল টু কত আসবে ওমেগা আই মাইনাস ওমেগা এফ ডিভাইডেড বাই আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওমেগা আই কত 4 পাই, ওমেগা এফ কত 0, আলফা কত 0.1। যদি হিসাব করো আনসারটা আসবে 125.664 সেকেন্ড। এটাকে তুমি যদি 60 দিয়ে যদি ভাগ করো আনসার আসবে 2.09 মিনিট। তোমাকে বলছে 1.5 মিনিটের মধ্যে থামাতে হবে, তুমি থামাইছো কয় মিনিটে, 2 মিনিটের উপর লেগে গেছে, তার মানে থামাতে সক্ষম হবে না। তার মানে যেহেতু টি এর মান আমাদের 1.5 মিনিট 1.5 মিনিট থেকে বেশি আসছে, অর্থাৎ আমরা বলবো থামাতে সক্ষম হবে না। হ্যাঁ, হাঁপাই গেছি, থামাতে সক্ষম হবে না, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, একটু দেখতে থাকো, আমাকে জানাও সবাই যে এই অঙ্কটা ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এটা আমাকে জানাও। এই বোর্ডটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো নবনীর উত্তর সঠিক, চাকাটি থামাতে সক্ষম হবে না, চাকাটি থামাতে সক্ষম হবে না। এই অঙ্কটা দেখে আমাকে বলো যে তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আমাকে এই ফাঁকে আবার গ্রুপে মেসেঞ্জার গ্রুপে সোয়ানুর রহমান বলছো 11ই সেপ্টেম্বরে ক্লাসে করা ঢাকা বোর্ড 2021-এর ঘ, ওইখানে বলা হয়েছে ভরকেন্দ্রগামী বেশের সাপেক্ষে চাকতি জড়তা ভ্রামক বের করে পরিবর্তন বের করতে। আচ্ছা দাঁড়াও, তো ওই অঙ্কটার জন্য আমাদেরকে কী বের করতে বলেছে, ভরকেন্দ্রগামী বেশের সাপেক্ষে বলেছে, তাই না। ভরকেন্দ্রগামী বেশের সাপেক্ষে বললে আমাকে বলছো 1/4 mr² হবে না। হ্যাঁ ভাইয়া, 1/4 mr² তো হবে ভরকেন্দ্রগামী বেশের সাপেক্ষে হলে। আমি কি মানে হাফ mr² দিয়ে করে দিয়েছি অঙ্কটা সামহাউ, যদি করে থাকি তাহলে আমি ভুল করেছি, ঠিক আছে। ঢাকা বোর্ড 21-এ একটা ম্যাথ আছে। আচ্ছা, আমি একটু তোমাদের একটু দেখাই নিই, হয়তো বা হতে পারে আমি ভুলে আসলে বলে ফেলছি। চলো তো একটু দেখাই আসি জিনিসটা। ঢাকা বোর্ড 21 না, ঢাকা বোর্ড 21-এর ম্যাথটা কোথায়, এইটা বলছে পরিণত কই, ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন এইটা কই, আমি তো ঢাকা বোর্ড 21-এ তো এই ধরনের কোনো প্রশ্ন নাই। কোন বোর্ডের অঙ্ক ভাইয়া, ঢাকা বোর্ড 21-এ তো এই ধরনের কোনো প্রশ্নই নেই। ঢাকা বোর্ড 21-এ পাতলা চাকতিতে পরিণত করা হয়, তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা। দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হলে 1 মিটার, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ভাইয়া, তারপর একটু চেক করে দিই, যদি আমার ভুল হতেই পারে। ভরকেন্দ্রগামী ব্যাস সাপেক্ষে চাকতিটির জড়তার ভ্রামক, হ্যাঁ 1/4 দিয়ে হবে, 1/4 দিয়ে হবে। আচ্ছা, এই ঢাকা বোর্ড 21-এর অঙ্কটা আমি যদি তোমাদেরকে mr² বাই 2 দিয়ে যদি করিয়ে থাকি,
যদি mr²/2 দিয়ে যদি করে থাকি, তোমরা একটু চেক করে দেখো ঢাকা বোর্ড 21-এর অঙ্কটা, যদি আমি তোমাদেরকে mr²/2 দিয়ে যদি করে থাকি তাহলে আই ওয়াজ রং, আমি ভুল হয়ে গেছে। এটা আসলে ভরকেন্দ্রগামী বেশের সাপেক্ষে, তো আমাদের এটা আসলে হবে mr²/4 হবে, ঠিক আছে, mr²/4 হবে। আমি আসলে ভুলে গিয়েছি আমি অঙ্কটা তোমাদের কিভাবে করিয়েছি, আমি চেক করে দেখব যদি এমন হয় যে না আমি আসলে mr²/2 দিয়ে করেছি তাহলে আসলে অঙ্কটা ভুল হয়েছে, অঙ্কটা আসলে mr²/4 দিয়ে করতে হবে। ওকে, কারণ ব্যাস বানিয়েছি, তো এই যে 1 মিটার ব্যাস বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। চলো পরেরটাতে যাই। দিনাজপুর বোর্ড পর্যন্ত শেষ, দিনাজপুর শেষ। এই যে দিনাজপুর বোর্ড 21-এ আরেকটা ম্যাথ আসছে, এই ম্যাথটা চলো আমরা করে ফেলি। এই ম্যাথে দেখো, চিত্র দেখে তুমি কি বুঝতেছো বলো। এই যে 145 মিটার, এটা কি? এটা হচ্ছে আর ব্যাসার্ধ। এই যে 7 মিটার, এই 7 মিটার কি? এটা হচ্ছে ডি। আর এই যে 0.3 মিটার, এটা হচ্ছে কি? এইচ। ভাই এটা চিত্র দেখে এতটুকুই বুঝছি, কারণ আমি তো সব জানি, তাই না? উচ্চতার পার্থক্য 0.3 মিটার, 7 মিটারটা কি? ডি। কারণ আমরা জানি মানে যদি থিটা যদি খুব ছোট হয় তাহলে এইটাও 7 মিটার, আবার এইটাও 7 মিটার। আমি একদম প্রথম ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম থিটা খুব ছোট হলে অতিভুজ সমান ভূমি বলা যায়, ঠিক আছে। আচ্ছা, বাসটির ভরবেগ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, গতিশক্তি দেওয়া আছে, ভর দেওয়া আছে, এই দুইটা কনসেপ্ট থেকে আমরা ভরবেগ বের করে ফেলতে পারবো। চলো ভরবেগ বের করে ফেলি। দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর 21-এর দুইটা প্রশ্ন আসছিল, চলো আমরা ধূপধাপ করি। দেখো দিনাজপুর 21, গ কি বের করতে বলছে? ভরবেগ বের করতে বলছে। তো আমরা জানি ইকে সমান হাফ mv² বা mv²/2, তাহলে বা ইকে সমান m²v²/2m, তাহলে বা ইকে সমান mv² / 2m, বা ইকে সমান p²/2m। আমরা বের করবো কি? পি বের করবো, ভরবেগ বের করবো, বাসের ভরবেগ। বা p² সমান p², তাহলে p² না লিখে সরাসরি p করে ফেলি। হ্যাঁ, তাহলে p সমান √/(-) ইকে ইন্টু 2m। তার মানে কত? ইকে কত? ইকে কত দেওয়া আছে? ৭৮,১২৫ জুল। ইকে হচ্ছে ৭৮,১২৫। আচ্ছা, এক কাজ করি, টুটাকে আগেই নিয়ে আসি, দেখতে বেশি লাগতেছে, তাই না? 2m ইকে লিখি, 2m ইকে লিখি, 2m ইকে। আচ্ছা, তাহলে 2m, m কত? 1000 কেজি, 2m হচ্ছে 1000 কেজি, আর ইকে কত? ৭৮,১২৫। তো এটা হিসাব করলে আমাদের ভরবেগ চলে আসবে। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। এটা হিসাব করলে আমাদের ভরবেগ কত আসে? 12,500 আসবে, তাই না? সামিরা বলছো 12,500, আগে নবনী বলে ফেলেছো, নবনী বলেছো 12,500, ঠিক আছে। আমি দেখি, হ্যাঁ 12,500, দুজনেই সঠিক। 12,500 কেজি মিটার পার সেকেন্ড আসবে, 12,500 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভরবেগ আসবে 12,500 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, পরের অঙ্কটা আমরা যদি দেখি, বাসটি উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। তো আমাদের প্রথম কি বের করতে হবে? আমাদের প্রথম গতিশক্তি থেকে বাসের বেগ বের করতে হবে, তারপর আবার ভি ম্যাক্স বের করতে হবে, তাই না? প্রথমে গতিশক্তি থেকে বাসের বেগ বের করব, ভি মানে বাসটি অ্যাকচুয়ালি কত বেগে বাঁক অতিক্রম করতে চাচ্ছিল, আর পরে বের করব কি এই রাস্তার জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম বেগ কত হওয়া যাবে সেটা বের করব। তাহলে চলো দেখি। তাহলে আমরা গ থেকে পাই লেখার দরকার নেই, ইকে থেকেই বের করো সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইকে সমান কত? এখানে ইকে সমান হচ্ছে ৭৮,১২৫ এত জুল। তাহলে ইকে সমান কি? হাফ mv²। এখান থেকে আমরা v²টা আগে বের করে নিব, ৭৮,১২৫ জুল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের v² সমান কত? আমাদের v² ইকুয়াল টু হচ্ছে উপরে 2 ইন্টু ৭৮,১২৫, নিচে হচ্ছে m। তাহলে আমাদের v সমান কত আসবে? √2 ইন্টু ৭৮,১২৫, আর নিচে m সমান কত? 1000 কেজি। তাহলে এটা হিসাব করলে আমাদের v সমান কত আসছে? আমাদের v সমান আসবে 12.5 মিটার পার সেকেন্ড। এই বেগে আসলে কি করছে? এই বেগে আসলে গাড়িটা চলছে। তো আমরা এখানে লিখে দিই, এই যে মানটা পেয়েছো এই বেগে গাড়িটা চলছে, যে বেগে চলছে, ঠিক আছে। এটা পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য। যে বেগে গাড়িটা চলছে সেটা হচ্ছে 12.5, ঠিক আছে। ওকে, এটাও আমি দেখতে পাচ্ছি অলরেডি নবনী বলে ফেলেছে নিরাপদে অতিক্রম করতে পারে না। দেখি তাহলে আমাদের যে ভি ম্যাক্স, আর আমরা যত অঙ্ক করছি এখন পর্যন্ত আমরা বেশিরভাগ অঙ্কেই দেখি নিরাপদে অতিক্রম করতে পারে না, তাই না? তার মানে সবাই রুলস ব্রেক করে অঙ্কগুলোতে। সবগুলোর ড্রাইভারই কি বলতো? সবগুলি ড্রাইভারই হচ্ছে বেয়াদব,
মানে জড়তার ভ্রামক তাদের সবার বেশি, তাই না? আচ্ছা, তাহলে আবার আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের ভিম্যাক্সের ফর্মুলা কি আসবে বলো তো? এখানে সবই তো দেওয়া আছে, তাহলে আমরা ভিম্যাক্সের ফর্মুলা বের করার জন্য আমাদের আগে থিটা বের করতে হবে, তাই না? থিটা বের করতে হবে। আবার আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ভিম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আমরা থিটা এখনও বের করি নাই, থিটা ডান পাশে বের করবো আমি পরে। তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু কত আসবে? রুট ওভার আর জি ট্যান থিটা। কীভাবে আসলো? ভিম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু আর জি ট্যান থিটা। ভিম্যাক্সের স্কোয়ার যদি বাদ দিয়ে দাও তাহলে এদিকে রুট চলে আসবে। এখন থিটা কত? থিটা আবার কত? যে এখানে থিটা সমান কত বলো তো? সাইন ইনভার্স এইচ বাই ডি। সাইন ইনভার্স এইচ বাই ডি। তো এইচ কত? এইচ হচ্ছে আমাদের 0.3 মিটার। এই যে দেখো, এইচ হচ্ছে 0.3 মিটার আর ডি হচ্ছে 7 মিটার। তাহলে এইচ হচ্ছে 0.3, ডি হচ্ছে আমাদের 7। তাহলে আমাদের হিসাব করলে এটা কত আসবে? থিটার মান আসবে 2.456। থিটার মান আসবে 2.456 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান আসবে 2.456 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাই দিব। তাহলে আমরা কি পাচ্ছি? ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু পাচ্ছি আর এর মান কত? আর এর মান হচ্ছে 145 মিটার। এই যে 145 মিটার ব্যাসার্ধ, 145, জি এর মান 9.8 ইন্টু 10, থিটার মান 2.456 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে থিটা। তাহলে হিসাব করলে আমাদের ভিম্যাক্স কত আসবে? 7.8 মিটার পার সেকেন্ড। তো গাড়িটা সর্বোচ্চ এত বেগে চালানো যাবে, কিন্তু চালিয়েছো কত বেগে? 12.5 বেগে। তাহলে যেহেতু ভিম্যাক্স থেকে মানে সর্বোচ্চ বেগ থেকেও তুমি বেশি বেগে গাড়িটা চালাতে চেয়েছো, তার মানে নিরাপদে বাঁক নিতে পারবে না। সুতরাং গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে না, বাঁক নিতে পারবে না। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি আমরা এখন এই অধ্যায় থেকে যে কোনো সিকিউ আসলে আমরা কিন্তু খুব কনফিডেন্সের সাথে কি করতে পারছি? সিকিউরগুলো আমরা সলভ করতে পারছি, তাই না? এই কনফিডেন্সটা আরও বাড়বে কখন? যখন তোমরা নিজে নিজে মনে করো আরও একবার, দুইবার, তিনবার এইভাবে করে করে যখন সিকিউরগুলো যখন সলভ করতে থাকবা, তখন হচ্ছে এই কনফিডেন্সটা তোমাদের আরও বেশি বেশি গ্রো করবে। ঠিক আছে, তারপরে যাই, পরের সিকিউতে যাই। অনেকগুলো সিকিউ মনে করে ফেলছি না? 5টার মতো মনে হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে সুতার টানের সিকিউ। গতকাল আমরা সুতার টান পড়েছিলাম, তাই না? এটা হচ্ছে সুতার টানের সিকিউ। দেখো সুতার টানের সিকিউতে কি বলেছে? 500 গ্রাম ভরের একটি বস্তু এম, 500 গ্রাম মানে 0.5 কেজি, 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ভি দেওয়া আছে, 60 সেন্টিমিটার ব্যাস মানে ব্যাসার্ধ বের করতে পারবা দেওয়া আছে। তাহলে বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের সূত্র কি? এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো তো, ময়মনসিংহ 21, ময়মনসিংহ 21, এটা কি? এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। কেন্দ্রমুখী বল এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভি দেওয়াই আছে। এম কত? 0.5 কেজি, 500 গ্রাম। ভি কত? ভি কত? ভি হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 স্কোয়ার। আর কত? আর হচ্ছে 60 সেন্টিমিটার ব্যাস, তাহলে ভাই ব্যাসার্ধ কত? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে কি? 0.3 মিটার। ঠিক আছে, এটা আমি আর দেওয়া আছে এগুলো লিখলাম না, আশা করি তোমরা সবাই এটা বুঝছো। এটার মান কত আসবে? 41.67 নিউটন। তাহলে কেন্দ্রমুখী বলের মান আসবে 41.67 নিউটন। গ শেষ। এখন যদি আমাদেরকে বলছে ঘতে কি বলেছে? ঘতে বলেছে এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে আর 90 ডিগ্রি অবস্থানে সুতার টান কত? ভাই আমাকে একটু বলতে পারবা এটা কোন কোন কেসের কথা বলেছে? আমাকে একটু কমেন্টে একটু জানাও তো। প্রথমটা কোন কেস আর দ্বিতীয়টাই ভাই কোন কেস? মানে আমরা গতকাল 5টা কেস পড়েছি, তাই না? এই 5টা কেসের মধ্যে কোন কেস দুইটা এখানে আমরা ব্যবহার করব আমাকে একটু বলো তো। একটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি অবস্থানে, আরেকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ হতে 90 ডিগ্রি অবস্থানে। তো দুইটা কেস আসলে কোন কোন কেস আমাকে একটু জানাও তো তোমরা। দুইটা কেস কোন কোন কেস আমাকে একটু জানাও। 30 ডিগ্রি অবস্থান এটা কোন কেস, আর 90 ডিগ্রি অবস্থান এটাই বা কোন কেস আমাকে একটু জানাও তো। এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষ থেকে, নেগেটিভ বলে নাই কিন্তু, পজিটিভ মানে উপরের দিকে চিন্তা করবা। পজিটিভ উপরের দিকে চিন্তা করবা। পজিটিভ এক্স অক্ষ হতে 30 ডিগ্রি এবং পজিটিভ এক্স অক্ষ হতে 90 ডিগ্রি অবস্থানে সুতার টান। তাহলে এটা কোন কোন কেস দিয়ে আমাদেরকে ম্যাথটা করতে হবে এটা একটু আমাকে একটু জানাও। আমি দেখতে চাই তোমাদের পড়াশোনাটা আসলে ঠিকভাবে হয়েছে কিনা। সবাই কি টেনশনে পড়ে গেছো? সবাই বোধহয় টেনশনে পড়ে গেছি না? বুঝতে পারছি না কোনটা। গুড, নবনী ঠিক আছে। প্রথমটা আমাদের প্রথমটা হচ্ছে কেস 5, পরেরটা হচ্ছে কেস 1। ভেরি গুড, কারণ প্রথমটা আমাদের কেস 5, কারণ 30 ডিগ্রি অবস্থানে আমরা এক্স অক্ষ থেকে উপরে আছি, এটা হচ্ছে কেস 5। ঠিক আছে, আচ্ছা
হ্যাঁ নিলয় বলছো জি স্যার, তুমি কি বিষয়ে জি স্যার বলছো আমি আসলে বুঝি নাই ভাইয়া। ঠিক আছে, তাহলে কেস 5 কেস 1। হ্যাঁ, ক্লাস করো না তো, পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে সবাইকে। ঠিক আছে, তাহলে দেখো পরে যাই আমরা, তাহলে দেখি তো, তাহলে আমরা একটু দেখি তো। কেস 5 প্রথমটা কি বলেছে, প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে সুতার টান। দেখো প্লাস এক্স অক্ষ হতে, প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে, 30 ডিগ্রি অবস্থানে সুতার টান। প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে সুতার টান, প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে সুতার টান কত হবে? তাহলে প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থান মানে কি, চিত্রটা এঁকে নিবা প্রথমে, চিত্রটা আঁকো। এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে অনুভূমিক। ঠিক আছে, তাহলে প্লাস 30 মানে কি, এই জায়গায় বস্তুটা আছে, এই জায়গায় বস্তুটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই জায়গায় যদি বস্তু থাকে, বস্তুর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে mg। ঠিক আছে, এবং এই দিকে আমাদের কাজ করবে সুতার টান t। আবার এই দিকে কাজ করবে আমাদের কি mv²/r কেন্দ্রমুখী বল। আবার এটাকে যদি পেছনের দিকে যদি এইভাবে যদি বাড়িয়ে দাও, তাহলে এই দিক বরাবরই আমাদের কাজ করে কি mg sin θ। এটা আমরা গত ক্লাসে পড়েছি, mg sin 30 ডিগ্রি। আমি এই ব্যাখ্যা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে সবই কি একদিকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতার টান কত আসবে, এই ক্ষেত্রে আমাদের সুতার টান আসবে t প্লাস mg sin θ বা mg sin 30 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত আসবে, ইকুয়াল টু আসবে আমাদের mv²/r। তাহলে এখানে আমাদের সুতার টান t কত আসতেছে, এখানে আমাদের সুতার টান আসতেছে t ইকুয়াল টু mv²/r মাইনাস mg sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা এখন বসাই দেই। t ইকুয়াল টু m কত, m হচ্ছে বস্তুটা কত ছিল 500 গ্রাম ভরে, তাহলে 0.5 কেজি। v কত, বস্তুটা কত বেগে ধ্রুব বেগে চলছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার। আর কত, বস্তুটার ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ আমাদের কত ছিল, ব্যাসার্ধ ছিল 60 সেন্টিমিটার ব্যাস, তার মানে 0.3 মিটার ব্যাসার্ধ, মাইনাস কেজি এম, জি কত 9.8, সাইন 30 মান কত হাফ, সাইন 30 মান হাফ। তাহলে আমরা যদি হিসাব করি এই মানটা আমাদের আসবে 39.22 নিউটন। টি আসবে আমাদের 39.22 নিউটন। অর্থাৎ এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি অবস্থানে আমাদের আনসারটা আসবে কত, 39.22 নিউটন। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি দেখি, আচ্ছা ঠিক আছে, নবনীর আনসার সঠিক, পরেরটাও সঠিক। ঠিক আছে, দুইটা আনসারই হয়ে গেছে। তারপরে দেখো আবার আমরা যদি দেখি, আবার আমরা যদি দেখি পজিটিভ এক্স অক্ষ হতে 90 ডিগ্রি অবস্থানে, 90 ডিগ্রি অবস্থানে সুতার টান কত হবে। এটা হচ্ছে কেস নাম্বার 1, অবস্থানে সুতার টান। এটা সুতার টান কত, এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। কেন, কিভাবে বুঝলাম, এই হচ্ছে আমাদের সুতার ব্যাসার্ধ, এটা এখানে হচ্ছে কেন্দ্র, এই যে বস্তুটা হচ্ছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই অবস্থানটা কি 90 ডিগ্রি। তাহলে বস্তুর ওজন কাজ করছে কোন দিকে ভাইয়া, খাড়া নিচের দিকে mg। তারপর হচ্ছে সুতার টান কোন দিকে কাজ করছে, এটাও নিচের দিকে, কেন্দ্রমুখী বল mv²/r, এটা কাজ করছে কোন দিকে, এটাও কাজ করছে নিচের দিকে। তাহলে সর্বোচ্চ অবস্থানে সুতার টান হয় আমাদের সর্বনিম্ন, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে টি প্রাইম বলি। ঠিক আছে, যেহেতু অলরেডি একটা টি বের করে রাখছি, এটাকে টি প্রাইম বলতে পারো। তাহলে টি প্রাইম প্লাস mg মিলে আমাদের কি আসবে, কেন্দ্রমুখী বল বা লব্ধি বল mv²/r এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি টি প্রাইম ইকুয়াল টু mv²/r মাইনাস mg। ঠিক আছে, mv²/r মাইনাস mg। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা টি প্রাইম ইকুয়াল টু m কত 0.5 কেজি, v কত 5 মিটার স্কোয়ার, তার মানে 5 মিটার পার সেকেন্ড, তার মানে কি 5 স্কোয়ার, আর কত 0.3, মাইনাস m কত 0.5, জি কত 9.8। তো আমরা যদি গুণ করি বা যোগ বিয়োগ করি, সব কিছু করলে আমাদের আনসার আসবে 36.77 নিউটন। এখানে আমাদের তুলনা করতে বলে নাই, আমাদেরকে জাস্ট বলছে দুইটা অবস্থানে সুতার টান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো গাণিতিকভাবে বিশ্লেষণ করা ডান। ওকে, তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু কমেন্ট একটু জানাও। এখন পর্যন্ত যা যা ম্যাথ করালাম আমি তোমাদেরকে, সবগুলো ম্যাথ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্টের সাহায্যে জানাও আমাকে দ্রুত জানাও যে এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এতক্ষণ যা যা পড়ালাম সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আসলে বুঝতে না পারার কিছু নাই, কারণ সব কিছু আজকে তোমরাই করতেছো, তাই না। তোমরা সবাই আজকে সঠিকভাবে উত্তর দিচ্ছ। তো মোটামুটি আমি আশা করছি যে আমি তোমাদের যে নিউটনীয় বলবিদ্যার যতগুলো ক্লাস নিয়েছি, আজকে পার্ট 6-এ আসছি। পার্ট 6-এ এসে এখন মনে হচ্ছে যে তোমরা আসলে যারা যারা শুরু থেকে ক্লাস করেছো সবাই আসলে নিউটনীয় বলবিদ্যার বস হয়ে গেছে।
ঠিক আছে, এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় আরেকটু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, মাঝে মধ্যেই যাতে এই জিনিসগুলো নিয়ে একটু বসা লাগবে, তাহলেই দেখবা তোমরা এই সব কিছু খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, তো আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সব কিছুই আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তারপরে আমরা যাই, আমরা তাহলে তারপরের আমাদের প্রশ্নে চলে যাই। পর্যন্ত যা পড়লাম সব কিছুই আমরা আচ্ছা, তো দেখো তারপর আমরা যদি দেখি আমাদের পরের সিকিউতে আমাদেরকে কি বলেছে, ঢাকা বোর্ড 2019। ঠিক আছে, ঢাকা বোর্ড 2019-এর এই সিকিউটা আমরা একটু দেখে ফেলি। চলো, প্রথম বলেছে প্রযুক্ত টর্ক কত। আচ্ছা, ভালো কথা, প্রথমে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে প্রথমে বলেছে প্রযুক্ত টর্ক কত। আচ্ছা, ঢাকা বোর্ড 19 নাকি ময়মনসিংহ সব শেষ না? ময়মনসিংহের সব তো পড়িয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, ওকে, ময়মনসিংহের সব ডান, ময়মনসিংহের সব ডান। ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 19-এর প্রথম অঙ্কটা করতে গেলে আমাদেরকে আবার ভেক্টরে যেতে হবে, ক্রস গুণফল করতে হবে। কেন? আমাদেরকে বলছে স্ক্রুটি ঘোরানোর সময় প্রযুক্ত টর্ক কত। হ্যাঁ, মনে রাখবা প্রযুক্ত টর্ক হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর আর ভেক্টর এবং বল ভেক্টর এফ ভেক্টরের ক্রস গুণফলের সমান। তার মানে আমরা আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যে ক্রস গুণ করব। এখানে আর ভেক্টর কোনটা, এই যে দেখো আর ভেক্টর এত মিটার, এফ ভেক্টর কোনটা, এই যে দেখো এফ ভেক্টর। ঠিক আছে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে আমরা যদি ক্রস গুণ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রযুক্ত টর্ক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত টর্ক। তো এটা তোমরাও করতে থাকো, আমিও করতে থাকি। চলো দেখি কে আগে করতে পারে। চলো, আমার আগে তোমরা করো। ঢাকা 19, ঢাকা 2019, আমার আগেই তোমরা পারবা, কারণ তোমরা সব জিনিয়াস হয়ে গেছো এক একটা। তাহলে আর ভেক্টর কত, আই জে মাইনাস কে। তাহলে এখানে আর ভেক্টর সমান আই জে মাইনাস কে, আই প্লাস জে মাইনাস কে কে। আর এফ ভেক্টর সমান কত, এফ ভেক্টর সমান হচ্ছে আমাদের 8 5 মাইনাস 5। তাহলে 8 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বের করে ফেললাম আমরা। ওকে, আচ্ছা, তো নবনী যতটুকু বের করেছো এটা মান বের করে ফেলো, কারণ টর্কের মান লাগবে। মান বের করো, মডুলাস করে দাও। তাহলে দেখো, তাহলে আমাদের বের করতে হবে টর্কের মান কত, মানে মডুলাস ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি আমরা প্রথমে কি করব, ভেক্টর টর্ক বের করব। টর্ক ভেক্টর ইকুয়াল টু কত, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আমি একটু ডিটেলসে করি। হ্যাঁ, তাহলে আর ভেক্টর ডট এফ ভেক্টর হলে আমরা এখানে কি করব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো এটা কত, i1 j1 কে কত -1। আর এখানে কত বলো তো, এখানে হচ্ছে আমাদের হচ্ছে 8 5 -5, f হচ্ছে 8 5 -5। তাহলে প্রথমে আমরা i ভেক্টরকে যদি ঢেকে দেই, i ভেক্টর ঢেকে দিলে আমাদের গুণ কীভাবে হবে, -5 মাইনাসে মাইনাসে +5। তারপর মাইনাস জে ক্যাপকে ঢেকে দিলে গুণ কীভাবে আসবে, প্রথমে এইটা তারপর হচ্ছে এইটা। তাহলে 5 একে 5 বিয়োগ 8, 5 একে 5 বিয়োগ হচ্ছে 8 একে 8। ঠিক আছে, তারপর কি প্লাস কে ক্যাপ কে ক্যাপ সমান কি আসবে বলো তো। আচ্ছা সরি, ভুল করছি সরি জে ক্যাপ তো এটা না, জে ক্যাপ হচ্ছে আমাদের এইটা, আই এর সাথে -5, এই যে এইটা 1 এর সাথে এইটা। তাহলে -5 মাইনাসে মাইনাসে +8। আর কে ক্যাপ সমান কত, কে ক্যাপ সমান হচ্ছে আমাদের উপরে প্রথমে হচ্ছে 5 তারপর হচ্ছে -8। ঠিক আছে, প্রথমে 5 তারপর হচ্ছে -8। তাহলে আমাদের কত আসতেছে, এটা আসতেছে 0 আই ক্যাপ, এটা কত আসতেছে -3 জে ক্যাপ, এটা কত আসতেছে -3 কে ক্যাপ। অর্থাৎ আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি -3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে সুতরাং টর্কের মান মডুলাস ইকুয়াল টু কত আসবে, √/-3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তো হিসাব করলে কত আসে, এটা আসে √/18। √/18 মানে কি, √/18 মানে হচ্ছে আমাদের √9 × 2, 9কে রুট করলে কত আসে 3, তার মানে 3√2। আর টর্কের একক কি, নিউটন মিটার। ঠিক আছে, এখন 3√2, নবনী বলছো 4.25, হ্যাঁ 3√2 সমান 4.24। ঠিক আছে, তোমার আনসারও সঠিক, বাট ভাইয়া এভাবে করলাম, আমি হচ্ছে এটাকে 3√2 মানে √2 আকারে রেখে দিলাম। তাহলে প্রযুক্ত টর্কের মান কত আসবে, 3√2 নিউটন মিটার। এটাকে আবার তোমরা কেউ ন্যানোমিটার মনে করো না, টর্কের একক কি, নিউটন মিটার। তো আশা করি এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে ম্যাথে চলে যাচ্ছি, ঘতে কি বলেছে, উদ্দীপকের রাস্তাটির ভেতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কত উঁচু হলে, মানে এইচ বের করতে বলছে, এইচ কত হলে সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে, এইচ কত হলে সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব। তাহলে চলো তো আমরা ম্যাথটা করি। কী কী দেওয়া আছে বলো, গাড়ির ভর, মানে এতটুকু পর্যন্ত লাগবে না, এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ গয়ের জন্য। তারপর ঘতে দেখো গাড়ির ভর 2000 কেজি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে গাড়ির ভর m = 2000
কেজি, 2000 কেজি। তারপর কি দেওয়া আছে, তারপর দেওয়া আছে বাঁকের ব্যাসার্ধ আর 5 মিটার, আমাদের দেওয়া আছে বাঁকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 মিটার। তারপর আমাদের কি দেওয়া আছে, রাস্তার প্রস্থ ডি, ডি ইকুয়াল টু কত 3 মিটার, রাস্তার প্রস্থ ডি ইকুয়াল টু 3 মিটার। তারপর আমাদের কি দেওয়া আছে, ফাইনালি ঘর্ষণ বল, ভাই এখানে ঘর্ষণ সহগ না কিন্তু সরাসরি ঘর্ষণ বল এফ দেওয়া আছে, এফ কত দেওয়া আছে 40 নিউটন পার কিলোগ্রাম, ঠিক আছে। বাট এই অঙ্কে একটু ভুল আছে ভাই, এই অঙ্কে একটু ভুল আছে, এটা 40 না, এটাকে তোমরা 4 ধরে অঙ্কটা করবা, ঠিক আছে। 40 দিয়ে আসলে অঙ্কটা হয় না, কারণ হচ্ছে ঘর্ষণ বল 9.8 থেকে বেশি হইতে পারে না। কেন বলো তো, কারণ 9.8 হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঘর্ষণ বল কখনো অভিকর্ষজ ত্বরণ থেকে বেশি হতে পারবে না। এটা প্রিন্টিং মিস্টেক, এবং এই মিস্টেকটা কোথায় হয়ে আসছে জানো, সরাসরি ঢাকা বোর্ড 19-এর বোর্ড প্রশ্নের মধ্যে এই মিস্টেকটা ছিল, পরবর্তীতে ওটা ওখানে কারেকশন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা আসবে 4 নিউটন পার কিলোগ্রাম দিয়ে আমরা ম্যাথটা করবো। তাহলে এখানে একটা এরর আছে, ঠিক আছে। আমি যখন তোমাদের যখন পিডিএফ দিব এটা এরকম লাল কালি দিয়ে ঢাকাই থাকবে, ঠিক আছে, এটা একটা ভুল। তাহলে এটা হচ্ছে 4 নিউটন পার কিলোগ্রাম ঘর্ষণ বল, তার মানে আমাদের ঘর্ষণ বল এফ দেওয়া আছে 4 নিউটন পার কেজি, ওকে, 4 নিউটন পার কেজি দেওয়া আছে। এখন রাস্তাটার মধ্যে আমাদের কি দেওয়া নাই বলো তো, রাস্তাটার মধ্যে কিন্তু আমাদের ব্যাংকিং নাই, তাই না, রাস্তাটার মধ্যে আমাদের কোনো ব্যাংকিং ট্যাঙ্কিংয়ের কথা কিছু বলা নেই, কারণ ঘর্ষণ বল দেওয়া আছে। ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রমুখী বল সমান কি হয়, ঘর্ষণ বলের সমান হয়। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু হবে ঘর্ষণ বল এফ, এটা থেকে আমরা ভি বের করব। আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে উচ্চতা কত হলে। আচ্ছা, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভি বের করতে হবে, কারণ আমাকে ফাইনালি বের করতে হবে উচ্চতা, তাই না, আমাকে ফাইনালি বের করতে হবে উচ্চতা। তাহলে চলো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এফ কত 4 নিউটন পার কেজি, তাহলে এম কত, এম হচ্ছে 2000 কেজি। আচ্ছা, আমাদের কি বের করবো, আমরা বের করবো ভি বের করবো, তাই না, ভি বের করবো। তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, 4r ডিভাইডেড বাই এম, 4r ডিভাইডেড বাই এম লিখতে পারি, ঠিক আছে, 4r ডিভাইডেড বাই এম। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমাদের 4r, আর কত, আর হচ্ছে 5 মিটার, আর হচ্ছে আমাদের 5 মিটার, আর হচ্ছে আমাদের কত 5 মিটার, আর এম কত, এম হচ্ছে 2000 কেজি, তাই না, এম কি 2000 কেজি, একটু দেখি তো ভালো করে, হ্যাঁ 2000 কেজি। ও আচ্ছা, ঘর্ষণ বল হচ্ছে প্রতি কেজিতে 4 নিউটন, সরি, ঘর্ষণ বল প্রতি কেজিতে 4 নিউটন। তাহলে মোট ঘর্ষণ বল কত আসবে, 4 ইন্টু 2000, কারণ 2000 কেজি তো, মোট ভর হচ্ছে 2000 কেজি, তাহলে মোট ঘর্ষণ বল আসবে 8000 নিউটন, কারণ নিউটন পার কেজি, 1 কেজির জন্য ঘর্ষণ বল হচ্ছে 4 নিউটন, তাহলে 2000 কেজি হচ্ছে গাড়ির ভর, তাহলে 2000 কেজির জন্য ঘর্ষণ বল কত আসবে 8000 নিউটন, ঠিক আছে, 8000 নিউটন আসবে। তাহলে এখানে আমরা বসাবো 8000, এখানে আমরা বসাবো 8000, ঠিক আছে। তাহলে এক কাজ করি, 8000 না বসে এটাকে আপাতত এফ আকারে লিখি, পরে একবারে মান বসাবো না, এফ আর বাই এম। তো এখানে মান বসাবো 8000, আর এর মান হচ্ছে 5, এম এর মান কত 2000, ঠিক আছে। তাহলে হিসাব করলে আমাদের ভি স্কোয়ার সমান কত আসবে, ভি স্কোয়ার সমান আমাদের আসতেছে 20 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, কারণ ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার উপর স্কোয়ার দিয়ে দিতে হবে। তো এতটুকু পর্যন্ত তোমরা একটু ভালো করে একটু তুলে নাও। দেখো আবার বলছি, যেহেতু গাড়িটার মধ্যে যেহেতু রাস্তাটার মধ্যে কোনো ব্যাংকিং নাই, অর্থাৎ এখানে ঘর্ষণ বলই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আমাদেরকে বের করতে বলছে ফাইনালি উচ্চতা কত, এইচ কত, বাট আমরা ভি কত জানি না, তো আমরা প্রথমে ভি স্কোয়ার বের করে নিলাম। ভি স্কোয়ার কীভাবে বের করলাম, এফ সি ইকুয়াল টু এফ, এফ কত দেওয়া আছে প্রতি কেজিতে 4 নিউটন, মোট ভর কত 2000 কেজি, তাহলে 1 কেজির জন্য যদি 4 নিউটন ঘর্ষণ বল হয়, 2000 কেজির জন্য কত হবে 8000 নিউটন, ঠিক আছে। সেখান থেকে আমরা ভি স্কোয়ার বের করে নিলাম। আবার আমরা কি জানি, আমরা জানি যদি রাস্তায় যদি ব্যাংকিং না থাকে, তাহলে আবার আমরা জানি আমাদের এইচ বাই ডি ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই আর জি, এইচ বাই ডি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমরা কী বের করবো, এইচ বের করবো, আমাদের ফাইনালি এইচই চেয়েছে। তাহলে এইচ ইকুয়াল টু কত আসবে, এইচ ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই আর জি। তো ভি স্কোয়ার কত, ভি স্কোয়ার হচ্ছে আমাদের 20, আমরা মাত্র পেয়েছি ভি স্কোয়ার ইকুয়াল টু 20। ডি কত ভাই, ডি হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে 3 মিটার, ডি হচ্ছে 3 মিটার, আর কত আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5 মিটার, আর জি কত, জি হচ্ছে 9.8। তো আমরা যদি এটা যদি হিসাব করি, তাহলে আমাদের ফাইনালি উচ্চতা কত আসবে 1.22 মিটার। তার মানে আমাদের রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের উচ্চতা হচ্ছে 1.22 মিটার, ঠিক আছে, 1.22 মিটার, ঠিক আছে। তো আমি সামিরা দেখতে পাচ্ছি লিখছো 4.47, তুমি মনে হয় 20কে রুট করে ওটা বের করছো না, রুট ওভার 20-এর মান হচ্ছে 4.47, ঠিক আছে, রুট করলে 4.47 আসে। বাট আমার পুরো অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও সবাই, আমাকে জানাও সবাই যে এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা।
আমরা এরপরে আর একটা সিকিউ করব, আর একটা সিকিউ করে আমরা আজকে ক্লাস শেষ করব, ঠিক আছে? আমরা আরেকটা সিকিউ করব আজকে, আরেকটা সিকিউ করেই আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করছি। তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এবং আমি আজকে অনেক দ্রুত পড়িয়েছি, দ্রুত পড়াতে তোমাদের কোনো সমস্যা হয়েছে বলে আমি মনে করছি না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি হুট করে কেউ একজন যদি আজকে ক্লাসে যদি এসে থাকো কিছুই বুঝবা না ভাইয়া, তোমাকে আমি পরামর্শ দেবো আগের পার্টগুলো ভালো করে দেখে আসো। তারপরে হচ্ছে মানে আগের পার্টগুলো ভালো করে দেখে মানে কি, ওগুলো আবার দেখার জন্য 6 দিন লাগাই দিও না। আর যদি মনে করো যে না আমি ওগুলোর সাথে সাথে দেখে লাইভে কন্টিনিউ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে ওগুলাই আগে দেখো, তারপর তুমি মানে ওগুলা মিলানোর পর সবগুলো শেষ করার পর তারপর হচ্ছে লাইভ ক্লাস করতে আসো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি নবনী ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, ওকে। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী সিকিউতে চলে যাই। লাস্ট সিকিউ আজকের ক্লাসের, চলো দেখি কি আছে কপালে। যশোর বোর্ড 2019, ওকে, যশোর বোর্ড 2019 এই অঙ্কটা দেখি কি আসে। হ্যাঁ, লাস্ট অঙ্কটা কি? মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? লাস্ট অঙ্কটা কি এটা করবো? হ্যাঁ করি, সমস্যা নেই। মনে করো একটা জিনিস বন্ধ হয়ে গেছে, মনে করো তোমার মাথার উপর যে পাখাটা আছে সেটা তুমি বন্ধ করে দিয়েছো। ভাইয়া পাখাটা বন্ধ করে দেওয়ার পর কি সাথে সাথে বন্ধ হয়ে যাবে? সুইচ অফ করার পরও পাখাটা কয়েকবার ঘুরবে, তারপর আস্তে আস্তে স্লো হতে 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 বন্ধ হবে, তাই না? তার মানে আমরা কি বলছি বলো তো, সুইচ অফ করার পর পাখাটা কয়েকবার ঘোরার পর তারপর বন্ধ হচ্ছে। তো ঠিক একইভাবে মোটরটি বন্ধ হওয়ার পর, মানে মোটরটি আমি বন্ধ করে দিয়েছি, সুইচ অফ করে দিয়েছি, তারপর তো মোটরটা থামার আগে আরও কয়েকবার ঘুরে নিবে না? ওই ঘূর্ণন সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। তার মানে তুমি মোটরের সুইচ অফ করে দিয়েছো, এরপরও মোটরের সুইচ অফ করার পর মোটরটা একদম থামতে থামতে মানে ওমেগা এফ ইকুয়াল টু 0, শেষ বেগ কত? ওমেগা এফ ইকুয়াল টু 0, ওমেগা এফ ইকুয়াল টু 0 হতে হতে মোটরটি কয়বার ঘুরবে সেটা আমাকে বের করতে বলছে, কয়টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, ঠিক আছে? প্রথম মোটর, চলো প্রথম দণ্ড। প্রথম দণ্ড 1 মিটার দৈর্ঘ্য, এল দেওয়া আছে, এটা একটা সুষম সরু দণ্ড, ঠিক আছে? এল দেওয়া আছে এবং 1 মিটার দৈর্ঘ্য হচ্ছে প্রথমটা, তাহলে শুধু প্রথমটা নিয়ে কাজ করি। প্রথমটা 1 মিটার দৈর্ঘ্য, প্রথমটার ভর হচ্ছে 10 কেজি এবং প্রথমটা মিনিটে ঘুরে 300 বার, তাহলে এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো। এবং প্রথম দণ্ডটি 20 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়, তাহলে টাইমও দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে চলো কাজ শুরু করে দিই। তাহলে চলো দেখি আমাদের কী কী আছে। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 2019, যশোর 2019, ঠিক আছে? তাহলে যশোর 2019 এটার গ আমাদের এখানে কি কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে প্রথমটির ভর দেওয়া আছে, ভর কত? 10 কেজি। প্রথম দণ্ডের ভর 10 কেজি, প্রথম দণ্ডের এল দেওয়া আছে 1 মিটার এবং প্রথম দণ্ডের ওমেগা, ওমেগা কত আসবে? ওমেগা আই, ওমেগা ইকুয়াল টু কি? 2 পাই এন বাই টি। প্রথমটা মিনিটে 300 বার ঘুরে বলে দেওয়া আছে, তাহলে 2 পাই ইন্টু 300 ডিভাইডেড বাই টি এর মান কত? 60 সেকেন্ড। কাটাকাটি করলে আমাদের আসবে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রথম দণ্ডটির আমাদের হচ্ছে আদি বেগ কত? আদি বেগ হচ্ছে, আদি কৌণিক বেগ হচ্ছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? নবনীর উত্তর এখন হয়ে গেছে, অলরেডি করে ফেলছে অঙ্ক 50 বার। তো বাকিরাও সবাই দ্রুত অঙ্ক করে ফেলবা, ঠিক আছে? তোমরা নিজেদের মধ্যে হচ্ছে ভালো একটা কম্পিটিশন করবা, তাহলে হচ্ছে দেখবা খুব দ্রুত শিখতে পারবা, ঠিক আছে? এবং কম্পিটিশনটা যাতে হিংসাত্মক না হয়, কম্পিটিশনটা যাতে এগিয়ে যাওয়ার হয়, যে ও আমার থেকে বেশি পেরে যাচ্ছে, একদিন নবনী ভালো করবে, একদিন সামিরা করবে, একদিন সাদিয়া করবে, একদিন হচ্ছে আমাদের সারা ভালো করবে, হঠাৎ করে একদিন দেখবা যে আমাদের কে হাফসা ভালো করে ফেলছে, তারপর দেখা যাবে একদিন হচ্ছে আমাদের রিমু ভালো করে ফেলছে, রোজা ভালো করে ফেলছে। হ্যাঁ, কারো নাম যদি মিস করে ফেলে বলো না আমরা তো ভাই দেখতে পারে না, ব্যাপারটা এরকম না। তোমরা এতজন যে আসলে সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইটা তোমাদের প্রতিযোগিতাটা কেমন হবে, যে একজন থেকে আরেকজন এগিয়ে যাওয়া, যে ও কেন মানে বেশি বেশি পারে, মানে তার ওকে আমি দেখতে পারি না, এমনটা যাতে না হয়। ব্যাপারটা এরকম করো যে আজকে ও সবগুলো পারতেছে, আগামীকাল আমি পারবো, এটা হচ্ছে আসলে হওয়া উচিত, ঠিক আছে? উল্টাপাল্টা কাজ করো না, মানে হিংসাত্মক মনোভাব বাদ দিয়ে কীভাবে নিজেকে কীভাবে ভালো করা যায় সেই চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ওমেগা এফ ইকুয়াল টু কত? ওমেগা এফ ইকুয়াল টু হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড, কারণ থেমে যাবে। আর টি কত? টি হচ্ছে আমাদের 20 সেকেন্ড, কারণ 20 সেকেন্ডের মধ্যে থেমে যেতে হবে। তাহলে দেখো তো আমাদের কী কী দেওয়া আছে, আমাদের এখানে কী কী দেওয়া আছে? এখানে আমাদের কি এম এল এগুলো লাগবে? ভাইয়া এম এল এগুলো এখন লাগবে না, এগুলো আমাদের পরের অঙ্কে লাগবে। তো আমাদের লাগবে কি? 20 সেকেন্ড পর থেমে যাবে, তাহলে আমার কয়টা পূর্ণ ঘূর্ণন দিতে পারবে? তো কয়টা পূর্ণ ঘূর্ণন দিতে পারবে তার আগে আমরা বের করবো কি এই 20 সেকেন্ড সময় সে আসলে অ্যাকচুয়ালি কত রেডিয়ান পথ অতিক্রম করবে। তাহলে আমরা থিটা বের করবো। কেন বলো তো? কারণ এখানে আমাকে ওমেগা দেওয়া আছে, ওমেগা আই, ওমেগা এফ এবং টি দেওয়া আছে। তাহলে আমরা জানি, আমরা 9-10-এ পড়েছি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এস সমান কি? থিটা। থিটা ইকুয়াল টু ইউ মানে কি? ওমেগা আই প্লাস ভি মানে কি? ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই ফর্মুলা দিয়ে আমরা প্রথমে থিটা বের করবো।
থিটা বের করবো কেন? কয়বার ঘুরবে সেটা বের করার আগে আমাদেরকে বের করতে হবে 20 সেকেন্ড থামার আগে সে আসলে কতটা রোটেশন দিবে, সে আসলে কত রেডিয়ান ঘুরবে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কত? ওমেগা আই হচ্ছে আমাদের 10 পাই, ওমেগা এফ কত 0 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের 20 সেকেন্ড। তাহলে আমাদের 10 পাইকে আমরা যদি 2 দিয়ে যদি গুণ ভাগ করি তাহলে কত আসবে? 5 পাই। 5 পাইকে আমরা যদি 20 দিয়ে যদি গুণ দিই তাহলে কত আসবে? 100 পাই। তাহলে সে ঘুরবে টোটাল 100 পাই রেডিয়ান। তারপর আমরা কি করব? তাহলে সুতরাং ঘূর্ণন সংখ্যার সূত্র কি? ঘূর্ণন সংখ্যাকে আমরা বলবো n। ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু থিটা বাই 2 পাই, কারণ একবার ঘুরলে 2 পাই পরিমাণ ঘুরে, ঠিক আছে? একবার ঘুরলে একটা জিনিস একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি ঘোরা, 360 ডিগ্রি মানে কি 2 পাই। থিটার মান হচ্ছে 100 পাই, আর নিচে দিবার 2 পাই, পাই কাটা 100কে 2 দিয়ে কাটলে 50 বার, তার মানে থেমে যাওয়ার আগে মোটরটি 50 বার ঘুরবে। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু জানো। তারপরে আমি লাস্ট ঘ নাম্বারটা করব। আগে এটা বুঝছো কিনা আমাকে জানাও, আগে আমাকে জানাও এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত জানাবা এটা সবাই বুঝতে পেরেছো কিনা, আগে আমাকে জানাও। আগে এটা বুঝছো কিনা আমাকে জানাও, আগে আমাকে জানাও এটা আমরা বলো 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 সবাই। আহা, দ্বিতীয় বস্তু, আচ্ছা ঠিক আছে, নবনী পয়েন্টটাও মনে হয় আনসার হয়ে গেছে। দ্বিতীয় বস্তুটি কৌণিক গতিশক্তি বেশি হবে, তাই না? হ্যাঁ, দ্বিতীয় দণ্ডটির বেশি হবে, ঠিক আছে। আচ্ছা সাদিয়া বলছো বুঝছি ভাইয়া, ঠিক আছে। তাহলে চলো আমরা পয়েন্টটাতে দেখি। হ্যাঁ, পয়েন্টটা দেখি। পয়েন্টটা আমাদেরকে কি বলেছে? পয়েন্টটা আমাদেরকে বলেছে ঘোড়ার ঘতে আমাদেরকে কি বলেছে? ঘোড়ার ঘতে আমাদেরকে বলা হয়েছে যে ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো। ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো। তাহলে কৌণিক গতিশক্তি মানে কি? ইকে সমান কি? আমরা জানি রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কৌণিক গতিশক্তি কি? হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথম বস্তুর জন্য তুমি ইকে বের করবা, দ্বিতীয় বস্তুর জন্য ইকে বের করবা, তারপর তুলনা করবা, তুলনা করে দেখবা তার কারটার কৌণিক গতিশক্তি বেশি, ঠিক আছে। তাহলে চলো করি। তাহলে আমি দুইটা আলাদা আলাদা ভাগ নিয়ে নিই। প্রথম দণ্ডের ক্ষেত্রে কৌণিক গতিশক্তি নির্ণয় করব, আর এই পাশে আমরা দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে কৌণিক গতিশক্তি নির্ণয় করব। দুই ক্ষেত্রে আমরা কৌণিক গতিশক্তি নিয়ে তারপর আমরা তুলনা করব, ঠিক আছে। তাহলে প্রথম দণ্ডের ক্ষেত্রে আমাদের কৌণিক গতিশক্তি কী হবে? EK1 ইকুয়াল টু হাফ I1 ওমেগা 1 স্কোয়ার। তাহলে হাফ I1 কত? হ্যাঁ, প্রথম দণ্ডটা কি? 1 মিটার দৈর্ঘ্যে 10 কেজি ভরে, এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, দুইটাই মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যদি ঘুরে তাহলে আমাদের আয়ের মান কত? ml স্কোয়ার বাই 3, এটা আমরা পড়েছি। আর প্রান্তবিন্দু হলে ml স্কোয়ার বাই 12। তাহলে এখানে I1 এর মান আসবে ml স্কোয়ার বাই 3 ইন্টু ওমেগা কত? 2 পাই n বাই টি হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের হাফ ইন্টু m কত? 10 কেজি, তাহলে 10 ইন্টু এল কত? এল হচ্ছে প্রথমটা 1 মিটার, তাহলে 10 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 2 পাই এন কত? 300 বার ঘুরে, টি কত? প্রতি মিনিটে 60 সেকেন্ড হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম দণ্ডের ক্ষেত্রে। এই সবটা নিয়ে তুমি যদি গুণ করো আনসার আসবে 1645 জুল। গতিশক্তির একক হচ্ছে জুল। তাহলে প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি আমরা পেয়ে গেলাম। এখন আসো দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে EK2 সমান কি হবে? হাফ I2 ওমেগা 2 স্কোয়ার। তাহলে দ্বিতীয় দণ্ডের ক্ষেত্র আমাদের মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষেই ঘুরে, তাহলে I2 সমান কত? ml স্কোয়ার বাই 3, আর ওমেগা সমান কত? 2 পাই n বাই টি হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে mln, এগুলো চেঞ্জ আছে। m কত? 20 কেজি, m হচ্ছে 20 কেজি, l কত? l হচ্ছে 0.707 মিটার, তাহলে l হচ্ছে 0.707 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 2 পাই n এর মান কত? প্রতি মিনিটে 360 বার ঘুরে, তার মানে n এর মান হচ্ছে 360, 2 পাই ইন্টু 360 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার। এই সব কিছু নিয়ে তুমি যদি গুণ করো তাহলে এটা আসবে 2368 জুল। তাহলে EK1 পেয়েছো 1645, EK2 পেয়েছো 2368, ঠিক আছে। তারপরে আমরা বলে দিব যেহেতু তুলনা করতে বলছে, তুলনা করলে আমরা কি করব? তুলনা করতে গেলে আমরা হচ্ছে যেটা করব, আমরা দুইটাকে মানে অনুপাত করব, ঠিক আছে। এখন আমরা যদি EK2 এবং EK1 এর যদি অনুপাত করি তাহলে EK2 হচ্ছে 2368
EK1 হচ্ছে 1645। অনুপাত করলে আমরা দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি এবং প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তির অনুপাত আমরা কত পাবো? আমরা অনুপাত পাচ্ছি উপরে 2 3 6 8 2368, নিচে 1645, 1.439, তার মানে 1.44। তার মানে কি এটা একের থেকে বেশি। আমি তোমাদের অলরেডি পড়াইছি তাই না, একের থেকে বেশি যদি আসে তাহলে কি হয়? লব বড় হয় তাই না, লব বড় হয়। তাহলে যেহেতু EK2 এবং EK1 এর অনুপাত একের থেকে বেশি, তার মানে আমাদের লব বড়। তার মানে লব বড় মানে কি? সুতরাং EK2 আমাদের বেশি হবে EK1 থেকে। তো সেখান থেকে আমরা কমেন্ট করব EK2 কি? দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি। অর্থাৎ কমেন্ট করব কি? অর্থাৎ দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি বেশি হবে। দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি বেশি হবে। তুলনা করতে বলেছে না, তাহলে বেশি হবে। আর যদি চাও যে কত গুণ বেশি হবে সেটাও যদি বের করতে চাও তাহলে কি বলবা? 1.44 গুণ বেশি হবে। কারণ অনুপাত করে তো আমরা কি পেয়েছি? 1.44 পেয়েছি। তাহলে দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি বেশি হবে। এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। লাস্ট অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়ারা? আমাকে একটু জানাও, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আজকে আমরা ক্লাস নিয়েছি 1 ঘন্টা, আমাদের 1 ঘন্টা 8 মিনিট হয়েছে। তো আমি কথাবার্তা বাদ দিয়ে 1 ঘন্টাই ধরছি। চলো দেখি 1 ঘন্টায় আমরা আসলে কয়টা সিকিউ করলাম দেখি। চলো, একটা যশোর বোর্ড 19, তারপরে করলাম ঢাকা বোর্ড 19 2টা, তারপর করলাম আমরা ময়মনসিংহ 21 3টা, তারপরে করলাম আমরা দিনাজপুর 21 4টা, তারপরে করলাম আমরা দিনাজপুর 21 5টা, দিনাজপুরে 2টা করেছি তাই না, তারপর বরিশাল 21 6টা, সিলেট 21 7টা, তারপর হচ্ছে আমাদের চট্টগ্রাম 21 8টা, তারপর করেছি কুমিল্লা 21 9টা। এগুলো কি আজকেই করছি নাকি? এগুলো আজকে করি নাই, এগুলো আজকে করি নাই। চট্টগ্রাম 21 থেকে মনে হয় আজকে করছি তাই না? চট্টগ্রাম 21 থেকে করছি। তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8টা সিকিউ আজকে আমরা সলভ করে ফেলেছি আমাদের মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে। তার মানে কি আমরা আসলে গড় পড়তায় 7.5 মিনিট, ধরে নাও 8 মিনিট সময় লেগেছে আমাদের এক একটা করে সিকিউ সলভ করতে। ঠিক আছে, তার মানে আসলে আজকে আমি 15টা সিকিউ বলছিলাম তোমাদের করাবো। যদি 2 ঘন্টার সময় যদি পেতাম অবশ্যই 15টা সিকিউ আজকে আসলে সলভ হয়ে যেত। বাট প্যারা নাই, একটা জিনিস তো বুঝতেই পারছো যে এখন আমরা খুব ফাস্ট যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের সিকিউ সলভ করে আমাদের এই অধ্যায়টা একদম প্যাকেট করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমাদের সাথে শেষ পর্যন্ত নবনী, সাদিয়া, তারপর হাফসা, তারপর হচ্ছে সাদিয়া বলছো ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, সামিরা, সবাই থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এর পরে যে সিকিউগুলো থাকবে সেই সিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।